ইসলামপন্থীদের মধ্যে দুই ভাগ করে দেওয়ার জন্য একটা গোপন ষড়যন্ত্র চলছে। আমরা যাতে ঐক্যবদ্ধ না হতে পারি, আমাদের এই ডিভাইড তৈরি করার জন্য এবং দেশপ্রেমিক কিছু দলকেও একটা ডিভাইড করে তাদেরকে আলাদা রেখে দিলে তাহলে নির্বাচনে জয়ী হন জনগণ, যাকে ভোট দিবে তারা ক্ষমতায় আসবে, আমাদের কোনো আপত্তি নাই। আপনারা পরোক্ষভাবে ভারতের সাথে মিত্রালি করবেন আর দেশপ্রেমিক সাজার জন্য আমাদের কাছে বক্তব্য দিবেন, জনগণ কিন্তু এগুলা বুঝে গেছে। সুতরাং জনগণকে বোকা বানিয়ে আগামী নির্বাচনে কেউ পার পেতে পারবে না। বিএনপি প্রথম সব কিছুতেই কেন জানি একটু মানা করতে চায়, তারপর একটা সময় যে নরম হয়। আমার কেন জানি মনে হয় ওই যে তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপি যখন বলেছিল মানি না, মানব না, পরে বিএনপি রাজপথে নেমে বলেছিল, আন্দোলন করেছিল, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া গতি নাই। এই বড় দলের তকমা থেকে বেরিয়ে একদিন বিএনপিকে এই রাজপথে নামতে হবে এবং বলতে হবে ভবিষ্যতে যাতে আর কোনো স্বৈরাচার সৃষ্টি না হয়, সেই কারণে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। আমি বিএনপিকে ধন্যবাদ জানাই, তারা শেষ বেলায় এসে হলো তাদের যে ভুল ছিল সেই ভুলটা বুঝতে পেরেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বিগত 2 দশক ধরে যারা ভোট দিতে পারে নাই, নতুন প্রজন্ম ভোট কি সেটাই জানে না, সেই দিন যে তারা প্রতীকে ভোট দিবে নাকি গণভোটে অংশ নেবে, এত কমপ্লেক্স কেন সৃষ্টি করা হচ্ছে? এই গণভোটকে কেন আমরা জাতীয় নির্বাচনের আগে নিতে পারছি না? একটা সময় তো বিএনপি গণভোটেই রাজি ছিল না, এখন ওই ভোটের দিনই এই লম্বা লাইন দিয়ে একবার প্রতীকে ভোট দেব, একবার গণভোটের লিস্টের মধ্যে ভোট দিব। এত কমপ্লেক্স বাংলাদেশের সাধারণ মানুষ, গ্রামগঞ্জের মানুষের উপরে এই জুলুম চাপিয়ে দেওয়া যাবে না। আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আপনারা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন যেটা আয়োজন করতে চাইছেন করেন, তার পূর্বে গণভোটের মাধ্যমে জুলাই সনদের যে আইনি ভিত্তি সেটার ব্যবস্থা করেন। জনগণ এখন চায় যে জনগণ যারা ভোট দিবে সকল ভোটের সঠিক ব্যবহার চায়। সকল ভোটের যদি সঠিক ব্যবহার হয় তাহলে এটা একমাত্র পিআর পদ্ধতিতে হইতে পারে, এবং পিআর পদ্ধতিতে হইলে সকলের ক্ষমতার মধ্যে অংশীদারিত্ব থাকবে, আপনারা ফ্যাসিস্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। সুতরাং ফ্যাসিস্ট মুক্ত এই দেশ যদি গড়তে হয় তাহলে আগামী নির্বাচনে যদি আমরা পিআর পদ্ধতি করতে পারি তাহলে এইটা সম্ভব। তারপরেও জনগণ আগামী নির্বাচনে জনগণের আশা আকাঙ্ক্ষা হলো এটা যে দেশপ্রেমিক শক্তি এবং ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটি শক্তি বাংলার মসনদের সামনে বসবে। সুতরাং আমরা মনে করি শহীদ আবরার সহ যারা এই দেশের জন্য এবং ভারতীয় আধিপত্যবাদ মুক্ত দেশ গড়ার জন্য যারা রক্ত দিয়েছে, তাদের রক্তের সাথে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যাতে কোনো ধরনের প্রতারণা না করে, সেজন্য সচেতন নাগরিক সমাজ আমাদেরকে সচেতনভাবে আগামী নির্বাচন আমাদেরকে করতে হবে, এবং আমরা চাই সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় যাতে আমরা সেই নির্বাচন করতে পারি। সবার ঐক্য চাই। সীমান্তের ওপারে ভারতীয় সেনাবাহিনীর সংখ্যা যখন বৃদ্ধি করা হচ্ছে, তখন ঢাকার মাটিতে ওই শাহবাগী রামবাম ভূতেরা মিছিল করে পাহাড় থেকে সেনা হটাও। আমার দেশের পার্বত্য অঞ্চলে আমার দেশের সেনাবাহিনী শান্তি শৃঙ্খলায় নিয়োজিত থাকবে, তাদের হটানোর জন্য ঢাকা শহরে মিছিল করা হয়। হিন্দুস্তানি দালালরাদের সহযোগিতা করছে। পাহাড়ি এবং সমতল ভূমির মানুষের মধ্যে যুদ্ধ সৃষ্টি করতে চায় তারা। একই সাথে বাংলাদেশের অর্থনীতিকে ডুবানোর জন্য হিন্দুস্তান থেকে 2 লক্ষ কোটি জাল টাকা বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে। এটাও আপনাদের জানা থাকার কথা। সম্প্রতি হিন্দুদের যেই সবচেয়ে বড় উৎসব পালন হলো, আমি কোথাও দেখতে পেলাম না একটি মন্দিরে হামলা হয়েছে।
কোথাও দেখলাম না মূর্তি ভাঙা হয়েছে, কোথাও দেখলাম না কোনো সমস্যা হয়েছে। অথচ বিগত 16 বছর যখন ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতায় থাকতো তখন হিন্দু মন্দিরগুলো করা হতো। আমরা তখন বারবার বলেছি ফ্যাসিস্ট শেখ হাসিনা নিজের লোকজনকে দিয়ে মন্দিরে হারে মুসলমানদের উপর দায় চাপায়, হিন্দুস্তানকে সন্তুষ্ট করে এবং রাষ্ট্র বহির্বিশ্বের সামনে দেখাতে চায়। সেটাই তো প্রমাণ হলো। হাসিনার আমলে যারা মন্দিরে হামলা করতো তারা কোথায়? হাসিনা পালানোর পর সব শুদ্ধ হয়ে গেল, ভালো হয়ে গেল? এখান থেকেই বুঝতে হবে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং হিন্দুস্তানের নির্দেশেই পূজার সময় মন্দিরগুলোতে হামতো। আর সম্প্রতি দেখতে পাচ্ছি সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ওই জুলাই সনদকে গণভোটে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপি প্রথম রাজি ছিল না, এখন ফাইনালি এসে গণভোটে তারা রাজি হয়েছে। আমি বিএনপিকে ধন্যবাদ জানাই, তারা শেষ বেলায় এসে হলেও তাদের যে ভুল ছিল সেই ভুলটা বুঝতে পেরেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বিগত 2 দশক ধরে যারা ভোট দিতে পারে নাই, নতুন প্রজন্ম ভোট কি সেটাই জানে না, সেই দিন যে তারা প্রতীকে ভোট দিবে নাকি গণভোটে অংশ নেবে? এত কমপ্লেক্স কেন সৃষ্টি করা হচ্ছে? এই গণভোটকে কেন আমরা জাতীয় নির্বাচনের আগে নিতে পারছি না? একটা সময় তো বিএনপি গণভোটেই রাজি ছিল না, এখন ওই ভোটের দিনই এই লম্বা লাইন দিয়ে একবার প্রতীকে ভোট দেব, একবার গণভোটের লিস্টের মধ্যে ভোট দিব। এত কমপ্লেক্স বাংলাদেশের সাধারণ মানুষ, গ্রামগঞ্জের মানুষের উপরে এই জুলুম চাপিয়ে দেওয়া যাবে না। আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আপনারা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন যেটা আয়োজন করতে চাইছেন করেন, তার পূর্বে গণভোটের মাধ্যমে জুলাই সনদের যে আইনি ভিত্তি সেটার ব্যবস্থা করেন। এটা আগে করে ফেলতে হবে। আর সর্বশেষ কথা যেটা বলে শেষ করব, ওই যে একটু আগে বলছিলাম বিএনপিকে ধন্যবাদ। বিএনপি প্রথম সব কিছুতেই কেন যেন একটু মানা করতে চায়, তারপর একটা সময় যে নরম হয়। আমার কেন জানি মনে হয় ওই যে তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপি যখন বলেছিল মানি না, মানব না, পরে বিএনপি রাজপথে নেমে বলেছিল, আন্দোলন করেছিল, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া গতি নাই। আমার বিশ্বাস সেই হিস্ট্রিটা রিপিট হতে যাচ্ছে। এখন যেই বিএনপি বলছে পিআর পদ্ধতির নির্বাচন মানি না, আমার কেন জানি বিশ্বাস এই বড় দলের তকমা থেকে বেরিয়ে একদিন বিএনপিকে এই রাজপথে নামতে হবে এবং বলতে হবে ভবিষ্যতে যাতে আর কোনো স্বৈরাচার সৃষ্টি না হয়, সেই কারণে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। তাই আমি যেটা বলতে চাই, ডিসেম্বরের মধ্যে গণভোটের আয়োজন করুন, সেখানে আরেকটি ঘর দিন, দিয়ে জিজ্ঞেস করুন বাংলাদেশের জনগণের কাছে কোন পদ্ধতিতে নির্বাচন চাই। বাংলাদেশের মানুষ যদি বলে যে আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চাই, তাহলে বিএনপি সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল মানতে বাধ্য হবে পিআর পদ্ধতিতে নির্বাচন দরকার। আর জনগণ যদি বলে পিআর চাই না, আমার কোনো আপত্তি নাই, আমাদের কোনো আপত্তি নাই। রাজনীতিটা দেশের মানুষের জন্য, মানুষ যা চায় তাই হবে ইনশাল্লাহ। বক্তব্য দীর্ঘায়িত করব না, প্রধান অতিথি কথা বলবেন। আমি শুধু সর্বশেষ বলে যেতে চাই, ভারতীয় এবং হিন্দুস্তানি রয়ের ষড়যন্ত্র চলছে, তারা বাংলাদেশকে বিশৃঙ্খল করতে বদ্ধপরিকর। আপনারা প্রস্তুত থাকবেন, আন্দোলন সংগ্রাম শেষ হয় নাই, শেখ হাসিনার বিচার এখনো হয় নাই, আওয়ামী লীগের দলগত বিচার হয় নাই, সকল গণহত্যার বিচার হতে হবে। ভারতীয় আধিপত্যবাদ, আগ্রাসনবাদ এবং নতুন করে যদি কেউ প্রভু হতে চায়, তাদেরকে আমরা সকলে মিলেমিশে হাতে হাত রেখে প্রতিরোধ করব ইনশাআল্লাহ। এক স্বপ্নালী গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।